আন্দোলন সফল হয় সবার অংশগ্রহণে। সেখানে কেউ ক্যাটালিস্ট থাকে, কেউ অগ্রভাগে থাকে, কেউ পেছনে থাকে, কেউ ব্যাকগ্রাউন্ডে থাকে, কেউ নানাভাবে সে আন্দোলনকে সহযোগিতা করে। এই আন্দোলন তাই হচ্ছে, এই জন্য এটাকে ছাত্র জনতার আন্দোলন বলে। আমি ভাবছি তুমি আমার কথাগুলো বুঝতে পারবে, হ্যাঁ, কিন্তু তুমি আমার কথাই বুঝতে পারেননি। আমি কিন্তু সবাইকে ক্রেডিট দিয়েছি। ছাত্র জনতা, যখন আপনারা বলবেন ছাত্র জনতা, দ্যাট ইজ দ্য ইনক্লুসিভ টার্ম, এবং এটা মাহমুদ সাহেবের বোঝার মতন কোনো নেই। এটা কেন আপনারা ত্যাগ করতে পারলেন না? আপনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে বাংলাদেশে আসলে আপনি ঘরে বসে থাকতেন, আপনি মাঠে নামতেন না। আপনার যেমন স্বার্থ চিন্তা ছাড়া ধান্দাবাজি, টাকা পয়সা, জমি দখল, এছাড়া আপনার কোনো পরিচিতি নাই। ইউ ডোন্ট হ্যাভ এনি আদার আইডেন্টিটি। আমার বক্তব্যের শুরুতেই আমাদের ডক্টর সাহেব, উনি একজন ফিলোসোফার মানুষ, দার্শনিক মানুষ, বিশেষজ্ঞ মানুষ, শিক্ষক মানুষ এবং বিদগ্ধ ব্যক্তি। উনি আন্দোলনে কার কি অবদান এটা চুলচেরা বিশ্লেষণ করার একটা চেষ্টা করেছেন, এবং সেটার মধ্যে উনি এমন কিছু চেষ্টা করেছেন যে 0%, 100% এই পার্সেন্টেজ নিয়ে এসছেন। আমি একটা কথা ওনাকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উনি নিশ্চয়ই দেখেছেন, আমরা আমাদের খুব একটা ভালো মনে নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছে তখন 15 থেকে 35 বছর বয়সী, আমি ইতিহাস থেকে পড়েছি, ইতিহাস থেকে, আপনি যদি হয় আপনার আমার সাথে একমত হবেন, নতুবা রিফিউট করবেন। 15 থেকে 20-35 বছর বয়সী ছেলেমেয়েরা, তরুণ তরুণীরাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছে এবং বিজয় ছিনিয়ে এনেছে। আর বাকি যারা ওল্ড হ্যাগার্ড যারা আছে, আপনি কি এদেরকে অস্বীকার করবেন? এদের অবদান নাই? নানাভাবে আমার মা ভাত রেঁধে মুক্তিযুদ্ধকে খাওয়াইছে, ওনাকে এটা ছাড়া আর কিছু করার ছিল না। এখন একটা যুদ্ধে, একটা জনযুদ্ধে, একটা সংগ্রামে সবার সংগ্রাম, নেচার, প্রকৃতি একরকম থাকে না। সুতরাং আমি যে কথাটা বলবো, এই যুদ্ধটা, যে যুদ্ধের ফলে আমরা এই স্বাধীনতাটা পেলাম, আপনি এই ছাত্রদেরকে, এই তরুণদেরকে, এই যুবকদেরকে, এই তরুণীদেরকে, এই কিশোরদেরকে এবং এই বালকদেরকে কৃতিত্ব প্রথমত দিতে হবে। এটার সাথে কোনো নো কম্প্রোমাইজ। আপনি ইনায়া বিনায়া সবাই, এটার মধ্যে মতলব আছে, ইভিল ডিজাইন আছে। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, এখন জাতীয় পার্টি এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না। আমার কথার মাঝে আপনাদের আতে ঘা লাগতেছে কিনা? না, আতে ঘা কিছু নেই। এখানে উনি শিক্ষক মানুষ, উনি তো বুঝবেন বেশি, এখানে বিতর্ক জড়ায় কোনো লাভ নেই। প্রশ্নটা হচ্ছে এখন তাহলে এই স্বাধীনতাটা পাওয়ার জন্য আমাদেরকে 90টা শিশুকে মারতে হয়েছে, আমাদের লজ্জা থাকা উচিত। জাতীয় পার্টিকে বলা হয়েছিল যে ওরা পদত্যাগ করুক, ওরা পদত্যাগ করলেও তো এটার সাথে এটা মিল, এটার সাথে সেটা আরেকটা বিতর্ক। এখন আপনাদের পক্ষে কোনো কিছু গেলে এটার সাথে এটা মিল না। আর বাবা, ওটার আরেকটা বিতর্ক রে বাবা। একটা হচ্ছে গত 1.5 যুগ যাবত আন্দোলন, আরেকটা হচ্ছে ছাত্রদের আন্দোলনের সূত্রপাত। দুই জিনিস, দুটো একাকার হয়ে গেছে। ছাত্রদের সাথে আপনারা একাত্ম হয়ে আপনারা তখন যদি পদত্যাগ না করেন, আপনি সঞ্চালনা করেন। আচ্ছা, এই দুইটা একাকার হয়ে গেছে, শেষে এসে দুইটা একাকার হয়ে গেছে। এই ছাত্রদের কৃতিত্ব হচ্ছে একটাই শুধু কৃতিত্ব, এরা প্রথমত এবং শেষত, প্রথমত তারা বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে তারা এই মেসেজটা দিতে পারছে। দ্বিতীয়ত, তারা বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে এই মেসেজটা দিতে পারছে। তাদের সফলতা এখানেই। এই যে এর আগে আমরা যত আন্দোলন করেছি, সে আন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আন্দোলনের প্রয়োজনীয়তার, আন্দোলনের সিগনিফিকেন্স, আন্দোলনের মানুষের অংশগ্রহণের দরকার, প্রয়োজনীয়তাটা, এটা সব শ্রেণী পেশার মানুষ এদের মতো অনুভব করাইতে পারে নাই। এই যে এখানে বিশেষজ্ঞ যিনি আছেন, ওনার গবেষণার জন্য আমি এটা দিচ্ছি। এই ছাত্র সমাজরা, এই তরুণ, এবং এটা সূত্রপাত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এখন আপনি এই যে ছাত্রের কথা বলতে গিয়ে আমাদের এই বিশেষজ্ঞ সাহেব জি বললেন মাহফুজ আলম, ভাগ্যক্রমে এই মাহফুজ আলম আমার এলাকার ছেলে, এই সানজিদা আমার এলাকার ছেলে, আমি লক্ষ্মীপুরের রামগঞ্জের সন্তান। আমরা গর্ব করি, সানজিদের জন্য গর্ব করি, মাহফুজ আলমের জন্য গর্ব করি। আমরা কিন্তু গান্ধীর ছাগল খাই ফেলছি, আপনি জানেন, গান্ধীর ছাগল এই রামগঞ্জের লোকেরা খাই ফেলছে, সেই গোলাম সরোয়ারের উত্তরসূরি আমরা। যে কথাটা বলছি, সঠিক সিদ্ধান্তটা, এই আন্দোলনকে তারা সারা বাংলাদেশের মানুষকে টাচ করতে পেরেছে, ছুঁইতে পেরেছে। ছোঁয়ার ফলেই
সবাই প্রয়োজনীয়তাটা অনুভব করেছে যে এই আন্দোলনটাই সফলতার মুখ দেখবে, সুতরাং আমাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এই যে ঝাঁপিয়ে পড়ার তাগিদ, এই যে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা, এই যে ঝাঁপিয়ে পড়ার একটা সাহস, এটা এদের কাছ থেকে আমরা পাইছি। শেষ করবেন প্লিজ। আমি তো বললামই না আপা। আচ্ছা, আমি এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের এই মেজবাস, আমাদের যে সরওয়ার সাহেবের একটা উক্তি, যে উক্তিটার সাথে আমি বিস্মিত হয়েছি। আমি শুধু বিস্মিত হই নাই, একজন শিক্ষক, একজন বিদগ্ধ ব্যক্তি পার্টিকুলারলি এভাবে বলতে পারেন না। আমি আমার সূচনা বক্তব্যে বলেছি যে একটা আন্দোলন সফল হয় সবার অংশগ্রহণে। সেখানে কেউ ক্যাটালিস্ট থাকে, কেউ অগ্রভাগে থাকে, কেউ পেছনে থাকে, কেউ ব্যাকগ্রাউন্ডে থাকে, কেউ নানাভাবে সে আন্দোলনকে সহযোগিতা করে। এই আন্দোলন তাই হচ্ছে। এই জন্য এটাকে ছাত্র জনতার আন্দোলন বলে, ছাত্র জনতার মুভমেন্ট বলে, ছাত্র জনতার বিপ্লব বলে। ছাত্র জনতার যে বিপ্লব, সেটার ক্যারিশমাই আলাদা, সেটা অন্যরকম একটা গুরুত্ব পায়। এখন আপনি আপনার আজকের যে শিরোনামটা নিয়েছেন, সে আমি কিন্তু ওই শিরোনামের জন্য আজকে প্রস্তুত ছিলাম। এভাবে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা এবং আন্দোলনকে মেলাইন করা, এই ছাত্র সমাজের যে আন্দোলনটা হয়েছে, যে সংগ্রামটা হয়েছে, যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবের সিগনিফিকেন্সকে এবং তাদের এই যে কোমলমতি, এদেরকে একটা এই কোমলমতি শিশুদের জীবন দিতে হইলো, তাদেরকে অপমান করা হয় যখন আপনি বলেন যে এটা কেন আপনারা ত্যাগ করতে পারলেন না। আপনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে বাংলাদেশে আসলে আপনি ঘরে বসে থাকতেন, আপনি মাঠে নামতেন না। ওই মাহফুজ আলম যথার্থই বলেছে যে 71 সালে আমাদের বুদ্ধিজীবীরা ফেল মারছে, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। বুদ্ধিজীবীরা ফেল মারে অগাগোড়া। তো জাতীয় পার্টি কি এবার ছাত্রদের নতুন জাতীয় পার্টি রাজনৈতিক দল, একটা জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল, তাদের হিসাব আলাদা। যখন বুদ্ধিজীবীরা, এই জাতীয় বুদ্ধিজীবীরা যখন এখন উনি অতিমাত্রায় বিএনপি সাজিয়ে গেছে, আপনাকে এই মুহূর্তে বিএনপি এই আগামী দিনে ক্ষমতা আসলে আপনাকে আমেরিকা থেকে ডেকে আনি পররাষ্ট্রমন্ত্রী বানাবে না, এটা নিশ্চিত থাকেন আপনি, এটা নিশ্চিত থাকেন। কারণটা হচ্ছে কি, এই 18 বছরে তারা যে ত্যাগ করছে, তাদের যে সংগ্রাম, তাদের যে মানে তারা শুধু জল ত্যাগ আর মল ত্যাগ করে নাই, তারা ঘাম ঝরাইছে, রক্ত ঝরছে, তারপরে তারা এই পর্যায়ে আসছে। ধন্যবাদ। বক্তব্যে উনি আমার কথাগুলো বুঝতেই পারেননি, আমি বিস্মিত হয়ে গেছি। আমি ভাবছিলাম যে উনি একজন রাজনীতিবিদ, অবশ্যই উনি ওই জাতীয় পার্টি, দালাল পার্টির। আমি ভাবছি যে উনি আমার কথাগুলো বুঝতে পারবেন, হ্যাঁ, কিন্তু উনি আমার কথাই বুঝতে পারেননি। আমি কিন্তু সবাইকে ক্রেডিট দিয়েছি। ছাত্র জনতা, যখন আপনারা বলবেন ছাত্র জনতা, দ্যাট ইজ দ্য ইনক্লুসিভ টার্ম, এবং এটা মাহমুদ সাহেবের বোঝার মতন কোনো নেই, তার সেই ক্যাপাসিটি নেই। আর উনি ভাবছেন যে আমরা কোনোদিন আন্দোলন, আমি কারফিউ ব্রেক করেছি 1969-এ, আই ব্রোক দ্য কারফিউ 69 মুভমেন্টে। তারপরে শুধু তাই নয়, আরো অনেক ঘটনা আছে, সেগুলো আমি বলবো না। কিন্তু উনি কিভাবে বুঝলেন যে আমি বিএনপি? আমি তো কোনো দলের নই, বিএনপিও না, জামাতও না, আওয়ামী লীগও না। কিন্তু যার যেটা ক্রেডিট তাদেরকে দিতে হবে যে বিএনপি এবং জামাত তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, মানে পুরো স্ট্রেংথ নিয়ে। কিন্তু উনি ভাবছেন যে আমি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার চেষ্টা করছি। আমি এখানে যুক্তরাষ্ট্রের ভাইস চ্যান্সেলর ছিলাম, আমি রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার ছিলাম। I stood first in ISC, inter HSC in Jeshore Board. I stood second in SSC. I was a lecturer of Dhaka University. I was the Regional Transit Authority Commissioner of New Orleans, Greater New Orleans. I have a lot of positions. Bangladeshe, কোনো পজিশনের জন্য I am least interested. Mr. Mahmood, মানে you imagine, you try to think যে আমি যে এখানে পজিশন পেয়েছি, আপনি যাদেরকে ভাবছেন তারা এর কোথায় যেতে পারতো। কনসিডার দ্যাট। আই ডোন্ট ওয়ান্ট টু, মানে আমি ব্র্যাক করতে চাই না, কিন্তু মানে এ ব্যাপারে আপনারা যারা দলবাজ এবং দলীয় করে ধান্দাবাজি করে কিছু টাকা পয়সা করতে চান এবং কোনো ক্ষমতায় যেতে চান, তাদের মাথার মধ্যে ওই একটা জিনিসই খেলে। যদি কোনো একটা লোক একটা ন্যায্য কথা বলতে যায়, হ্যাঁ, ধরেন আপনি বিএনপিকে যদি ভিলিফাই করার চেষ্টা করেন, এবং এটা করতে গেলেই আপনি ভাবেন যে আপনার যেমন স্বার্থ চিন্তা ছাড়া, ধান্দাবাজি, টাকা পয়সা, জমি দখল, এছাড়া আপনার কোনো পরিচিতি নাই। ইউ ডোন্ট হ্যাভ এনি আদার আইডেন্টিটি। জি, আমি শুনবো। না, আমি বলছি ডক্টর মোস্তফা সরওয়ারের ওই ধরনের কোনো কিছু প্রয়োজন হয় না।
By dint of my own merit, I am doing what I am doing and I am damn happy. আমার কোনো ইচ্ছা নেই, মানে আমি যুক্তরাষ্ট্রের সিটিজেন, I know the law of Bangladesh. বাংলাদেশের কনস্টিটিউশন আমি ভালো করে পড়েছি। I will never go there to hold any position. For your information, Mr. Mohammed. আপনি বোকার স্বর্গে বাস করছেন এবং একটা দালাল দলে একটা লোক হয়ে আপনার যে দালালি করার যে একটা প্র্যাকটিস, এটা আমি দেখলাম। কিন্তু আমি এখানে বলবো হাসিনা আক্তার, যে আমাদের এই আন্দোলনে যে ছাত্রদের যে অবদান, সেটাকে আমি কখনো ছোট করে দেখছি না। এই যে সঞ্জিদা নোয়ার আছে, এদের যে অবদান বিশাল, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে অন্যরাও ছিল, সেটাকে আমরা কিন্তু রুল আউট করতে পারি না। এবং এই ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বিরাট অংশ ছিল, এটাকে টার্ন অ্যারাউন্ড করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমাদের ভুললে চলবে না। আমি যে ডেটাটা দিলাম, সেই ডেটাটা আমি কেন দিলাম, যে আমরা যখন দেখছি যে ক্যাজুয়ালিটিস, কত লোক নিহত হয়েছে, তা থেকে আমরা একটা পিকচার পেতে পারি যে এই যে বিশাল আন্দোলন হলো, তাতে ইনিশিয়েট করেছে বৈষম্য বিরোধী ছাত্র, নো ডাউট অ্যাবাউট ইট, দে স্টার্টেড ইট। কিন্তু এটা মাঝখানে এসে কিন্তু এটা থেমে গিয়েছিল। এবং এটা আমি মনে হয় আরজিসের আমি একটা ভিডিও দেখেছিলাম, সেখানে সে কিন্তু স্বীকার করেছে যে সে ভাবছিল যে এটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে টার্ন অ্যারাউন্ড, এই টার্ন অ্যারাউন্ডের পেছনে অন্যান্য যত ছাত্র, মানে নট অনলি দিস পাবলিক ইউনিভার্সিটিজ বাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিরাট ভূমিকা রেখেছে, সবাই মিলে এটাকে রেখেছে। মিস্টার মাহমুদ এটাকে যে ফ্র্যাগমেন্ট করার চেষ্টা করছেন, কিংবা ওনার কম্প্রিহেনশন, আমরা এখানে পরীক্ষা দেই যে আমাদের এখানে অ্যাডমিশনের আগে আমরা বলি তোমার লিসনিং কম্প্রিহেনশন আছে কিনা, কিংবা কোনো রিডিং কম্প্রিহেনশন আছে কিনা। আমার মনে হয় মাহমুদ সাহেব কি করেন আমি জানি না, কিন্তু উনি এখানে কোথাও ভর্তি হতে পারতেন বলে আমার মনে হয় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলাম, ফিজিক্স ডিপার্টমেন্টের, এবং ফাউন্ডিং মেম্বার অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি সেনেট। এবং ওই যে শেরজুল আলম খানের কথা বললেন, আমি কিন্তু ডাকসুতে ক্যান্ডিডেট ছিলাম, এবং ওই ছাত্রলীগের প্রথম দিকে যখন ফার্স্ট কমিটি হয়, I was the secretary of that. So I know about all these people. এবং আমি এই ধান্দাবাজদেরকেও চিনি, যারা এই ধান্দাবাজি ছাড়া তাদের আর কোনো পথ নেই। সোজা পথে এসে আপনারা যারা জাতীয় পার্টির লোকজন আছেন, ধান্দাবাজি বাদ দিয়ে সোজা পথে আসেন, কিন্তু আপনাদের আমার মনে হয় মৃত্যু ঘন্টা বাজছে। ইউ আর নোবডি। আপনারা যদি চামচাগিরি না করেন, উচ্ছিষ্ট ভোগ না করেন, তাহলে আপনাদের কেউ কোনো নির্বাচনে দাঁড়াতে পারে না, এবং কেউ কোনোদিন ইলেক্টেড হতে পারে না। আপনাদেরকে ভারতের দালালি করতে হবে ফার্স্ট, আর অন্যের চামচাগিরি করতে হবে। এইভাবে আপনার একটা কিছু করবেন। যাই হোক, আপনাকে আমি অনেক কিছু বললাম, মনে কিছু করবেন না, কিন্তু আপনি যে কম্প্রিহেনশন আপনার যে এত কম, আমি কিন্তু বিস্মিত হয়ে গেলাম।